আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অন করে আমি ওদের কথোপকথন শুনি। এক পর্যায়ে এই লোকটা বলেছে, টেনশন করবেন না, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না এটা মার্ডার। এই মার্ডারকে কার অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিব আগেরবারের মতো। আগেরবার কেউ বুঝেনি, এইবারও বুঝতে পারবে না। কেউ আপনার দিকে ভুলেও আঙুল তুলবে না। ওই দুজনের মতো আদ্রিসকেও কার অ্যাক্সিডেন্টে মেরে ফেলবো। আপনি শুধু ডেট বলুন। আর হ্যাঁ ভাই, প্রায় 2 বছর আগে যে টাকাটা দিয়েছেন তাতে কিন্তু হবে না, এবার আরো বেশি লাগবে। ওই দুজনের কার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মাথায় ভাই ভাবির কার অ্যাক্সিডেন্টের কথাই মাথায় এসছে, কারণ তাদেরকেও কার অ্যাক্সিডেন্টে মারা হয়েছে। আমি না এক মুহূর্তে ওর ওখানে দাঁড়াতে পারছিলাম না। এসেই ল্যাপটপ খুঁজে সাজ্জাদ ভাইয়ার মৃত্যুর তারিখের আগের পরে ওদের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা সেটা খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম ওদের মধ্যে অনেক দিনের পুরনো সম্পর্ক। মৃত্যুর আগের তারিখের মেসেজগুলো ডিলিট করা ছিল কিছু, হয়তো প্রমাণ রাখতে চাইনি। ভাইয়ার মৃত্যুর আগের দিন মেসেজ করে জানিয়েছে ভাইয়া আর ভাবি কোথায় যাচ্ছে আগামীকাল, কখন যাচ্ছে। ওরা ভাবিকেও ছাড় দেয়নি, ছোট বাচ্চাটা। রুষা কাঁদতে কাঁদতে বসে পড়ল। আদ্রিসের বাবাও কাছের মানুষের কাছে ধোঁকা খেয়েছে। কাছের মানুষ স্বার্থের জন্য তাকে নির্মমভাবে হত্যা করেছে। চোখের সামনে ভেসে উঠছে বাবার ঝুলানো লাশটা। হঠাৎ পায়ে রুষার স্পর্শ পেল। রুষা ওর পা ধরে বলছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার ইমোশনের সাথে খেলেছি, 1.5 বছরের দাম্পত্য জীবন নষ্ট করে দিয়েছি। আমি তোমাকে বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করে দাও। আদ্রিস ওর 2 পা হাত থেকে সরিয়ে বলল, কি করছো? আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আসলে আমি তোমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছি, তাই আমার সাথে করা অন্যায়ের পরেও তোমার প্রতি আমার অভিযোগ নেই। তোমাকে আর আদ্রকে নিয়ে আমি একটা পৃথিবী গড়তে চাই, আমার পৃথিবী। আদ্রিস রুষাকে জড়িয়ে ধরল। রুষাও পরম নির্ভরতার আশ্রয়ে ওর বুকে মাথা রাখল। আমি তোমাকে কথা দিচ্ছি, সাজ্জাদ ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। যে তোমার আবেগ নিয়ে খেলেছে, নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করেছে, তাকে তার শাস্তি দেব। এত বড় ধোঁকার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। একদিন পর আদ্রিস অনেক চেষ্টার পর আজগর আলীকে ধরতে সক্ষম হয়, কিন্তু সে কিছুতেই মুখ খুলছে না। আদ্রিস অবশেষে বাধ্য হয়ে ওর উপর নির্মম অত্যাচার করে সব স্বীকার করিয়ে নিয়েছে। এতে করে ওরা সবটা শিওর হয়, পুরো দুনিয়ার কাছে শানকে অপরাধী প্রমাণিত করা যাবে। তার আগে রুষা কথা বলবে শানের সাথে, জবাব চাইবে কেন এমন করলো। আদ্রিস আর রুষা একসাথে শানের বাড়িতে গেল। প্রথমে আদ্রিস ঢুকলো। শান ড্রয়িং রুমে আদ্রিসকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে রাগে জ্বলে উঠল। তুই তো সাহস হলো কি করে আমার বাড়িতে আসার? আদ্রিস মুচকি হাসলো, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, শুনলাম তুই নাকি আমাকে মারার জন্য খুঁজছিস, তাই নিজেই চলে এলাম। শান ওর কথা শুনে চমকে ওঠে। ওকে মারার কন্ট্রাক্ট করলেও প্রসেস এখনো শুরু হয়নি। তাহলে আদ্রিস কি করে জানলো? চিন্তায় ওর কপাল ভাঁজ পড়ে গেল। আদ্রিস ওর সামনে চুটকি বাজালো। শান বিরক্ত হয়ে বলল, আজে বাজে কথা না বলে বের হয়ে যা। হারি রিল্যাক্স, সমস্যা কি? আমি তোর বড় ভাইয়ের খুনি, আমাকে মারতে চাইতেই পারিস, আমি হলেও মারতাম। স্বীকার করতে ভয় পাচ্ছিস কেন? আদ্রিস কঠিন গলায় বলল, কিন্তু কেন? সাজ্জাদ চৌধুরীকে তো তুই মেরেছিস, তাহলে আমার উপর কিসের প্রতিশোধ নিবি? শান ওর কথা শুনে ঘাবড়ে গেল। ওর কপালে চিকন ঘামের রেখা দেখা দিয়েছে। আমার ভাইকে আমি মারবো কেন? কেন মারবো? তুই বললেই হয়ে যাবে না? আদ্রিস আলতোভাবে হাসলো, তারপর বলল, তোর ওই আজগর আলী আমার কাছে, আর তোর সত্যটাকে বের করেছে জানিস? তোরই বোন পিউ চৌধুরী। শান এতক্ষণ তেমন ভয় না পেলেও রুষার কথা শুনে ভয় পেয়ে ওর দিকে স্তব্ধ হয়ে চেয়ে রইল। রুষা তখন ওর সামনে এসে ছলো ছলো চোখে বিমর্ষ মুখে বলল, কেন ভাই? সাজ্জাদ ভাই কি দোষ করেছিল? কেন করলে? ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরালে কি করে? শান রুষার সামনে এসে অসহায় মুখ করে বলল, এই আদৃশ তোকে ভুল বুঝিয়েছে। আমার বড় ভাই আমার বাবার মতো, বড় ভাইকে আমি কেন মারবো? তুই জানিস না ভাইয়াকে আমি কত ভালোবাসি। ব্যাস ভাইয়া, আর নাটক করো না। ভালোবাসা না, ওসব তোমার নাটক ছিল। তুমি আমাকে সাজ্জাদ ভাইয়া কাউকেই ভালোবাসোনি, সব সময় অভিনয় করেছো। ভাইয়াকে কেন মারলে? তুই আমার কথা শাট আপ। আর মিথ্যে বলো না, সব প্রমাণ আছে আমার কাছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি যে ভাইয়াকে ফেরেশতার মতো জানতাম সে নিজের স্বার্থের জন্য নিজের বড় ভাইকে খুন করলো।
ছোট বোনকে মিথ্যে বলে অন্য একটা ছেলেকে বিয়ে করতে বাধ্য করলো। জানতো সেই ছেলে ওর বোনকে খুন করে ফেলতে পারে, তবুও তার রাগ, জেদ, বড় ভাইয়ের প্রতি বিশ্বাস, ছোট ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাসের ব্যবহার করলো। কিন্তু কেন? জবাব চাই আমার। রুষা রাগে চিৎকার করছে, কাঁপছে থরথর করে। শান বুঝতে পারছে না রুষা এতটা শিওর কিভাবে। পিউ, তোর ভুল হচ্ছে কোথাও। না ভাইয়া, ভাইয়া তুমি তো ভাইয়া বলার লাইক নও। তোমাকে ভাইয়া বলা যায় না, খুনি বলা যায় না। আমি তোমার ল্যাপটপ হ্যাক করেছি, তোমার মোবাইল ব্যবহার করে সব জানতে পেরে গেছি। আর নাটক করো না। শানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। পিউ তাহলে সব জেনে গেছে? এখন তাহলে উপায় কি বাচ্চার? কি করে পিউকে বোঝাবে? যদি পিউ ভালোই ভালোই না বোঝে তবে ওকেও আদৃশ্যের সাথে মেরে ফেলবে। শান নিজেকে মনে মনে বুঝিয়ে বলল, আমি কিছু বুঝে করিনি পিউ, বিশ্বাস কর। কি করতে কি করে ফেলেছি, কি করতাম বল। ভাইয়া অতিরিক্ত নীতিবান ছিল, বাবার খুনিকেও ছেড়ে দিল, কিছু বলল না। আমি তাকে মারার চেষ্টা করলাম বলে আমাকে থাপ্পড় মেরে দিল। ভাইয়া রাজনীতি করত, অনেক দলবল ছিল তার, কিন্তু তাদের ব্যবহার করতো না। আর ক্ষমতা যদি না দেখায় তাহলে কেউ দাম দেবে? ভয় পাবে আমাদের? আমার সবকিছুতে তার সমস্যা। ব্যবসায়ের দায়িত্ব আমার, অথচ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। সবকিছু তাকে জিজ্ঞেস করে করতে হবে। আমার কোনো অস্তিত্বই নেই। যতদিন তার ব্যবসা, তার দুনিয়া থেকে দূরে ছিলাম ততদিন আমাকে ভালোবাসতো। তারপর যখন সবকিছুতে হস্তক্ষেপ করেছি তখনই তার চোখের বালি হয়ে গেলাম। আসলে ভাইয়া আমাদের ভালোবাসা দেখাতো, কিন্তু সম্পত্তি, ব্যবসা সবকিছু তার একার হস্তক্ষেপ পছন্দ করত। দেখা যেত দুদিন পর আমাকেই রাস্তা থেকে সরিয়ে দিত। তাই ভয়ের ঝোঁকের বসে এই কাজটা করে ফেলেছি। রুষার আগে শরীর কাঁপছে, মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলল, লেম এক্সকিউজ। তুমি সম্পত্তি ব্যবসায় একার আধিপত্য বিস্তার করার জন্য বড় ভাইকে মেরে দিলে। এত লোভ তোমার? ছোট একটা বাচ্চাকেও মেরে ফেললে। তুমি মানুষ নও, রাক্ষস একটা। বড় ভাইকে খেয়ে ফেলেছ, নর্দমার কীট, খুনি, যার শাস্তি একমাত্র ফাঁসি। পুরো দুনিয়ার কাছে তোমার আসল রূপ দেখাবো, জানোয়ার একটা। রুষা প্রচন্ড রেগে গেছে। শান রুষার দিকে তেড়ে এলে আদৃশ রিভলভার বের করলো। আদৃশ শানের দিকে রিভলভার তাক করে বলল, অনেক খেল দেখিয়েছিস নিজের বোন আর আমার সাথে, এইবার তোর খেলা শেষ। সময় হয়ে গেছে পুরো পৃথিবীর কাছে তোর মুখোশ উন্মোচন করার। সময় হয়ে গেছে তোর পাপের শাস্তি পাওয়ার। যে সম্পত্তি আর ক্ষমতার জন্য নিজের আপন বড় ভাইকে খুন করেছিস, সেই সম্পত্তি জেলে বসে ভোগ করিস। চল। রুষা আদৃশের পিছনে দাঁড়িয়ে আছে। শান আর চোখে ডানে বামে তাকাচ্ছে। এখন যদি নিজেকে ধরা দেয় তাহলে আর বাঁচতে পারবে না, তাই যেভাবেই হোক পালাতে হবে। শান আদৃশের কথা মতো ওর দিকে এগিয়ে যাচ্ছে। 2 পা এগিয়ে সামনের কাছে টি টেবিলটা ধাক্কা মেরে আদৃশের দিকে ফেলে দিল। আদৃশের পায়ের উপর পড়াতে আদৃশ আলতোভাবে ঝুঁকে পড়ে, আর ওর হাত থেকে রিভলভার পড়ে যায়। রুষাও আদৃশের সাথে ধাক্কা খেয়ে পেছনে পড়ে যায়। এই সুযোগে শান দৌড়ে উপরে উঠে যায়। আদৃশ রুষাকে হাত ধরে তোলে, মেঝে থেকে রিভলভার তুলে শানের পিছনে গেল। রুষাও ওর পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ করে আদৃশ থেমে গেল। রুষা আদৃশকে থেমে যেতে দেখে প্রশ্ন করল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? তুমি এখানেই থাকো, শান কিছু একটা প্ল্যান করছে। নয়তো উপরে যাবে কেন? ওর পালানোর হলে দরজা দিয়ে পালাবে। রুষাও তাই ভাবছে, কিন্তু আদৃশের সাথে যাবে এই বায়না করে আছে। অতঃপর ওরা দুজন ধীরে ধীরে উপরে যাচ্ছে। রুষা শানের রুম দেখালো, ওর রুমের দরজা বন্ধ। আদৃশ রিভলভার পজিশন মতো রেখে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলছে না। আদৃশ রুষার দিকে চেয়ে বলল, ভেতরে থেকে লক করা। লক করে ভেতরে কি করছে? রুষা কপাল কুঁচকে ঠোঁট কামড়ে কিছু ভেবে বলল, দরজাটা ভেঙে ফেলো। আদৃশ কয়েকবার দরজায় আঘাত করলো। রুষা হঠাৎ করে বলল, বারান্দা দিয়ে পালাইনি? আদৃশ্যর কথা শুনে শেষবারের মতো জোরে দরজায় আঘাত করলো। দরজা খুলে গেল। আদৃশ অতি সাবধানে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তারপর রুষা। ভেতরে কেউ নেই। আলমারি হাট করে খোলা, এলোমেলো ভাবে জামা কাপড় পরে আছে। রুষা খেয়াল করলো বেড সাইড ড্রয়ারও খোলা। ওরা গাড়ির শব্দ পেয়ে দৌড়ে বারান্দায় গেল। একটা গাড়ি বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। রুষা উৎকণ্ঠিত হয়ে বলল, ভাইয়া পালিয়েছে, ঘরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছে, ওর পেছনে যেতে হবে। রুষা আর আদৃশ যত দ্রুত সম্ভব উপর থেকে নামলো। ওরা গাড়ি ছুটিয়ে শানের গাড়ি খুঁজতে লাগলো। আদৃশ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। রুষা, সেজানকে কল করে লাউড স্পিকার দাও, ওর সাহায্য প্রয়োজন। ওকে দিচ্ছি।
রুষা দ্রুত সেজানকে কল করলো। রিসিভ করতে লাউড স্পিকার দিল। আদৃশ ওর প্রয়োজনীয় কথা সেরে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। দীর্ঘ 2 ঘন্টা পর ওরা শানের লোকেশন জানতে পারল। শান একটা জঙ্গলে গা ঢাকা দিয়েছে। ওর প্ল্যান রাত হলে এই শহর ছাড়বে, তারপর খুব দ্রুত দেশ ছাড়বে। শান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর বিরক্ত লাগছে এই জঙ্গলের মধ্যে। সন্ধ্যা নেমে আসছে, পাখি পোকামাকড় ডাকছে, মশাও কামড় দিচ্ছে। এখন এখানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর একটু অন্ধকার নামলেই এখান থেকে বের হওয়া যাবে। শান কাউকে কল করছে। হঠাৎ গাড়ি আসার শব্দে সাবধান হয়ে যায়। যেদিক থেকে গাড়ি আসছে সেদিকে কান পেতে রাখলো। তারপর আর গাড়ির শব্দ পাচ্ছে না। মনে হচ্ছে গাড়ি থামিয়ে দিয়েছে। এর মানে হলো যারা এসেছে তারা গাড়ি থেকে নেমে গেছে। শানকে সাবধান হতে হবে। শান গাড়ির সামনে থেকে সরে গেল। আদৃশ রুষাকে গাড়ি থেকে নামতে দিল না। এই জঙ্গলের মধ্যেও সেফ নয়। শান নিশ্চয়ই লুকিয়ে আছে। ওর স্বার্থের জন্য সব করতে পারে। রুষাকেও গুলি করে দিতে পারে। আদৃশ রুষার জীবনের রিস্ক নিতে পারবে না। রুষা নামার জন্য জোরাজুরি করলে আদৃশ গাড়ির দরজা লক করে দিল। রুষা রাগে ফোঁস করছে। আদৃশ 2-3 জন গার্ড নিয়ে শানকে খুঁজছে। সাথে সেজানও আছে। রুষার পাহারায় একজনকে রেখে এসেছে। ওরা জঙ্গলে ঢুকে শানকে খুঁজছে। ওর গাড়ি পেয়ে গেলেও শানকে কোথাও পায়নি। ওরা ছড়িয়ে ছিটিয়ে গাড়ির আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু শানকে কোথাও খুঁজে পাচ্ছে না। আদৃশের ডান পাশে জঙ্গলের ছোট ছোট গাছগুলো নড়ে ওঠে আর কারো পায়ের শব্দ পায়। আদৃশ সেদিকে শব্দ শুনে আর ছটফট শুরু করে দিয়েছে। আদৃশ সেদিকে ঘুরে কাউকে না পেয়ে গুলি মারে। রুষা গুলির শব্দ শুনে আরো ছটফট শুরু করে দিয়েছে বের হওয়ার জন্য। আদৃশ সেদিকে ছুটে শানকে পিছন থেকে দেখে। ওর পিছনে পিছনে ছুটতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো, শান দাঁড়া বলছি, দাঁড়া নয়তো গুলি করব। আদৃশের কণ্ঠ শুনে সে যেন সেদিকে গেল। রুষা গাড়ির দরজা অনবরত ধাক্কাচ্ছে, লাথি মারছে। হঠাৎ করে দরজা খুলে গেল। রুষা গাড়ি থেকে বের হয়ে গেল। গার্ড রুষাকে বাধা দিচ্ছে, কিন্তু রুষা ওকে ধাক্কা মেরে চলে গেল। জঙ্গলে দিকবিদিক শূন্য হয়ে দৌড়চ্ছে। হঠাৎ করে কারো আসার শব্দে রুষা দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে কয়েকজন দৌড়ে আসছে। হঠাৎ শানকে দৌড়ে আসতে দেখল। পিছনে আদৃশ। কিছু বোঝার আগে শান এসে ওর মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে গেল। শান হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। রুষা ভয় পেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। আদৃশ্য থেমে গেল। রুষার উপর রাগ হচ্ছে। বারবার নিষেধ করেছিল বের হতে। আদৃশ হাঁপাতে হাঁপাতে বলল, ও তোর বোন, ওকে ছেড়ে দে। আরে কিসের বোন? ও যদি আমার সঙ্গ দিত তবে ছেড়ে দিতাম, কিন্তু ও সাজ্জাদ চৌধুরীর মতো। তার আদর্শে বড় হয়েছে, বড় বড় নীতি কথা যাচ্ছে। যেখানে বাবার মতো বড় ভাইকে ছাড়েননি সেখানে ওকে। আমি আমার লাইফে কোনো বাধা চাইনি। নিজের ইচ্ছে মতো লাইফ লিড করতে চেয়েছি, পুরো সম্পত্তির মালিক হতে চেয়েছি। সাজ্জাদ ভাই নাকি কখনো বিয়ে করবে না, তাই এই রাজত্বের একচ্ছত্র রাজা ভেবে এসেছি নিজেকে। কিন্তু বিয়ে করে নিল, আবার বাচ্চাও। সহ্য হলো না আমার, তাই সাজ্জাদ চৌধুরীকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, সাথে তার অনাগত সন্তানকেও। পুরো রাস্তা ক্লিয়ার। রকির সাথে পিওর বিয়ের কনফার্ম করে ফেললাম। ভাইয়াকে কেউ মেরেছে, সে ভূত ওর মাথায় চেপে বসলো। ও রাগে পাগল হয়ে যাচ্ছিল। তারপর বুদ্ধি করে তোকে ভাসিয়ে দিলাম। তোর জন্য সাজ্জাদ চৌধুরী আমাকে ভরা মজলিসের মধ্যে অপমান করেছে, তার শোধ নিতে চেয়েছি। পিও প্রতিজ্ঞা করলো ভাইয়ের খুনিকে নিজের হাতে মারবে। ওকে খুব ভালো করে জানতাম ওর প্রতিজ্ঞা পূরণ করবে, তাই করছিল। কিন্তু মাঝখান থেকে সব বিগড়ে দিল। তাই আজ ওকেও রাস্তা থেকে সরিয়ে দিব। আর তোকেও। আমার জন্য কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। দুজনকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কেউ না, কেউ জানতেও পারবে না সাজ্জাদ চৌধুরীর রহস্য। কেউ জানতে পারবে না তোদের রহস্য। রুষার চোখ বেয়ে পানি পড়ছে। কত সহজে নিজের আপন ভাইকে মারার ঘটনা বলছে, কত সহজে নিজের বোনকে মেরে ফেলার কথা বলছে। ওর মরে যেতে ইচ্ছে করছে। কেউ সজোরে শানের মাথায় মোটা লাঠি দিয়ে আঘাত করে। শানের হাত থেকে রিভলভার পড়ে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। রুষা ছাড়া পেয়েও সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেজান সামনে এসে দাঁড়ায়, আর সেই লোক যে শানের মাথায় আঘাত করেছে। আদৃশ সেজানের দিকে চেয়ে বলল, রেকর্ডিং কমপ্লিট? ইয়েস, ডান।
শান হাত বাড়িয়ে রিভলভার ধরার চেষ্টা করছে। আদ্রিস চিৎকার করে রুষাকে ডাকলো। রুষা শানের দিকে ঘুরে চেয়ে দেখে ও হাত বাড়িয়ে রিভলভার ধরার চেষ্টা করছে। রুষা এক পা আগাতেই শান রিভলভার ধরে ফেলে। আদ্রিস কোনো উপায় না পেয়ে ওর হাতে গুলি করলো। হাত থেকে রিভলভার ছিটকে সরে যায় আর শান চেঁচিয়ে ওঠে ব্যথায়। রুষা পা দিয়ে রিভলভার দূরে সরিয়ে দেয়। রুষা আদ্রিসকে গুলি করতে না করলো। রুষা দৌড়ে গিয়ে আদ্রিসের হাত থেকে রিভলভার কেড়ে নেয়। আদ্রিস কিছুই বুঝতে পারছে না রুষা কি চাইছে। রাগ হচ্ছে ওর রুষার প্রতি। শান রক্তমাখা হাত চেপে ধরে আকুতি মিনতি করছে। পিউ, আমি তোর ভাই, আমি ছাড়া তোর আর কেউ নেই। এই আদৃশ তোকে ছাড়বে না, মেরে ফেলবে। তার চেয়ে আমার সঙ্গ দে, আমাকে ওর হাত থেকে বাঁচিয়ে নে। 2 ভাই বোন মিলে বিদেশে চলে যাব, সেখানে নতুন করে জীবন শুরু করব। আদৃশকে তুই মেরে ফেল। রুষা লাল টকটকে চোখে তাকালো। ওর চোখ লাল হওয়ার সাথে সাথে ছলছল করছে। ওকে ভয়ঙ্কর লাগছে। খোলা চুলগুলো উড়ছে। মনে হচ্ছে ভয়ানক প্রতিশোধ নিতে উদ্যত হয়েছে। রুদ্রাণী রূপ নিয়ে রিভলভার উঁচু করে শানের দিকে ধরল। তারপর শক্ত কণ্ঠে বলল, বলেছিলাম না সাজ্জাদ ভাই আমার প্রাণ ছিল? বলেছিলাম না তার জন্য আমি সব করতে পারি? বলেছিলাম না তার খুনিকে আমি ছাড়বো না? বলেছিলাম না নিজ হাতে তাকে হত্যা করব? প্রতিজ্ঞা করেছিলাম। আর তুমি তো জানো আমি প্রতিজ্ঞা পূরণ করি যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। তাই করছি। রুষা একসাথে 3টে গুলি ছুড়ল শানের দিকে। শান ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। রুষা ধপ করে বসে পড়ল, কেমন পাথর হয়ে গেছে। সবাই ওর কাজ থেকে হতবাক। আদ্রিস বুঝতে পারেনি রুষা এমন কিছু করবে। রুষা এহেন অবস্থা দেখে প্রশ্ন করল, রুষা তুমি ঠিক আছো? প্রতিশোধ নিয়েছি আমি, আমার ভাইয়ের খুনির প্রতিশোধ নিয়েছি। আদ্রিস কিছু ভেবে উঠে গিয়ে পকেট থেকে রুমাল বের শানের পিস্তল তুলে নিজের হাতে একটা গুলি করলো। সেজান সহ সবাই কেঁপে উঠল। সেজান দৌড়ে গিয়ে বলল, ভাই এটা কি করলেন? আদ্রিস ব্যথায় কুকরাতে কুকরাতে বলল, ঠিক আছি, ভিডিও তো আছেই স্বীকারোক্তির। আমি চাই শানের অপরাধ আইনের সম্মুখে আসুক। কেসটা এমনভাবে সাজাতে হবে যাতে রুষার শাস্তি না হয়। শান রুষাকে মারতে চেয়েছে, তাই আমি শানের হাতে গুলি করেছি। শান আমাকে আর রুষাকে মারতে চেয়েছে, তাই রুষা নিজেদের বাঁচানোর জন্য ওকে গুলি করেছে। আমাকে শান একটা গুলিও করেছে ও রিভলভার দিয়ে। এমনিতেই শান ফাঁসির আসামি হতো। শহরের সবচেয়ে বড় লয়ার হাইয়ার করো, রুষার যেন কিছু না হয়। আর পুলিশকে কল করো, এখান থেকে গার্ডটা সরিয়ে দাও। আদ্রিস রুমাল দিয়ে নিচের হাত চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। রুষা নিস্তেজ হয়ে আছে, নীরবে চোখের পানি ফেলছে। সেজান শানের লাশের দিকে একবার চেয়ে পুলিশকে কল করছে।